বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন, এটা 5 নম্বর আইন। এখন আলোচনা করব 46 থেকে। আমাদের ক্লাস রেকর্ডিং ছিল না, তাই রেকর্ডিংয়ের স্বার্থে এই আলোচনা। 46 দ্বারা আছে গ্রেপ্তারের অধ্যায় 5, গ্রেপ্তার, পালান ও পুনরায় গ্রেপ্তার সম্পর্কিত। 46 হচ্ছে গ্রেপ্তার, পালান ও পুনরায় গ্রেপ্তার সম্পর্কিত অধ্যায় 5-এর আলোচনা। 46 হলো গ্রেপ্তার। এই 46 গ্রেপ্তারের পদ্ধতি, এই গ্রেপ্তারের পদ্ধতি কিভাবে গ্রেপ্তার করবেন। এইটা পুলিশও গ্রেপ্তার করবে যেভাবে, ম্যাজিস্ট্রেটও গ্রেপ্তার করবে সেইভাবে। তারপরে পাবলিক গ্রেপ্তার করলেও 46-এর বিধান, পুলিশ করলেও 46, ম্যাজিস্ট্রেট করলেও 46। এছাড়া এই 46-এর বাইরে কোনো সুযোগ নাই যে এই গ্রেপ্তার করতে যাক। গ্রেপ্তার সবাই করতে পারে, পুলিশও পারে, ম্যাজিস্ট্রেটও পারে, তারপরে আজ থেকে জনগণও পারে। পড়ছি না আমরা, এগুলো পড়ছি। তাহলে এই গ্রেপ্তারের পদ্ধতি 46 ধারার বিধান, এবং বিনা পরোয়ানাও করবেন আপনি 46-এর বিধানে, পরোয়ানামূলক করবেন 46। তাহলে 5টা জিনিস আমরা পালাম। যে পুলিশ, আমরা সাধারণত পুলিশই বেশি গ্রেপ্তার করি। পুলিশ করুক, মাদক দ্রব্য করুক, নৌবাহিনী করুক, রেলওয়ে করুক, সব 46-এর বিধান অনুসারে গ্রেপ্তার করবেন। ম্যাজিস্ট্রেট করুক, পাবলিক করুক, 46। বিনা পরোয়ানা 46-এর বিধান। পরোয়ানা যে 75 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা, সেটা হাতে থাকলেও এই 46-এর বিধান আপনার মানতেই হবে। তাহলে 46-এর প্রথম আসছে লেগে কোনো ব্যক্তি কথা বা কার্য দ্বারা তাকে আত্মসমর্পণ করবেন, বা সে যদি আইনের হেফাজত মেনে নেয়, তাহলে তার দেহ স্পর্শ করলেই আইনের হেফাজত মেনে নেয়, তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। একে সহজ হিসাব, তিনি যদি 46-এর একে কোনো কথা বা কার্য বা আত্মসমর্পণ মেনে নেয়, পুলিশ অফিসারের হেফাজত মেনে নেয়, সরকারি হেফাজতে যায়, পুলিশ যখন তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, সরকারি হেফাজতে নিয়ে নেয়, পুলিশের হেফাজতে নিয়ে নেয়, তখন তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। কথা কাজ দ্বারা বা তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা, সংক্ষিপ্ত কথা, কিন্তু আমি এটা আলোচনা করবো তো একটু বেশি বলতেছি। তাহলে সংক্ষিপ্ত হচ্ছে কেমন, তার দেহ স্পর্শ করে আইনের হেফাজতে নেওয়াকেই গ্রেপ্তার বলে। আর এর ব্যাপক আছে, যদি কোনো ব্যক্তির কথা কাজ দ্বারা বা তাকে আত্মসমর্পণ করা, সরকারি বা বেসরকারি বা সাধারণ জনগণ তাকে হেফাজত নেয় এবং সে ব্যক্তি যদি মেনে নেয়, তাহলে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন, তাই না? তার অপরাধ পরোয়ানামূলক হতে পারে, বিনা পরোয়ানামূলক হতে পারে। তিনি আমলযোগ্য অপরাধ করছেন, জামিনের অযোগ্য অপরাধ করছেন, এই মূলেই মানুষ গ্রেপ্তার করে। বা সন্দেহজনকও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করতে গেলে 46 ধারার একে আপনি গ্রেপ্তার করলেন, সে মেনে নিল, যাকে গ্রেপ্তার করা হলো, আলহামদুলিল্লাহ। 2, যাকে গ্রেপ্তার করতে গেলেন তিনি বাধা সৃষ্টি করে, পালানোর চেষ্টা করে, বা আপনার বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা আছে, বা পালান প্রতিরোধ করতে পারে, বিভিন্ন কলাকৌশল অবলম্বন করতে পারে যাতে তিনি গ্রেপ্তার না হন। সেক্ষেত্রে কি বলছে, 46-এর 2 যখন আপনি গ্রেপ্তার, যখন সে বাধা সৃষ্টি করবে বা বাধা দেওয়ার চেষ্টা করে, পালানোর চেষ্টা করবে, তখন আমরা পুলিশ অফিসার, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বা যে গ্রেপ্তার করতে গেছে, তিনি সমস্ত কলাকৌশল অবলম্বন করবেন, সমস্ত কলাকৌশল অবলম্বন করে গ্রেপ্তারি কার্যকরী করবেন। তিনি সমস্ত কলাকৌশল অবলম্বন করে গ্রেপ্তারি কার্যকরী করবেন, কারণ তার কলাকৌশল জানা আছে, কিভাবে ধরতে হবে, হাত বাঁধতে হবে, সবগুলো তার জানা। তাহলে 46-এর 2, যাকে গ্রেপ্তার করতে গেছে, উক্ত ব্যক্তি যদি পালান করে বা পালানোর চেষ্টা করে, তাহলে গ্রেপ্তারকারী অফিসার তিনি তার সমস্ত কলাকৌশল অবলম্বন করে গ্রেপ্তারে কার্যকরী করবেন। 46-এর 3, যাকে গ্রেপ্তার করা হবে, যাকে গ্রেপ্তার করবেন, সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি না হয়, তাহলে তার মৃত্যু ঘটানো যাবে না, এরকম করে বলছে। আর আমরা পড়ি কিরকম, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, তিনি যদি পালায়ন করে, পালানোর চেষ্টা করে, বাধা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আমরা পড়ি এই সিধে করে, আর বইতে লেখা আছে ওই সোজা করে বা উল্টা করে টাইপের, তাই না? তাহলে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড, 46-এর 3, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, তার গ্রেপ্তার করতে গেলে যদি তিনি বাধা সৃষ্টি করে, পলানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তার কী করবো, মৃত্যু ঘটাবো। আর সে যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড না হয়, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো যাবে না। 46-এর 3 2 প্রকারের কথা, এমন কোয়া যায়, ওম কোয়া যায়। 47, যাকে গ্রেপ্তার করা হবে, তিনি যে স্থানে প্রবেশ করেছেন সেই স্থানে তল্লাশি। তাহলে যে ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে গেছি, 46-এর 1 2 3 বাইলট হয়ে গেছে, 46 দ্বারা হয় নাই, উনি একটা গৃহের ভিতরে আছে, বা উনি আমাকে দেখে পলাইছে, তাই না? তাহলে সেই গৃহের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু মানুষের বসবাস, যেখানে মানুষ বসবাস করে, গৃহ, তাঁবু বা জাহাজ। 47 হচ্ছে গৃহ, তাঁবু বা জাহাজ, যেখানে মালিক থাকে, দখলদার থাকে বা ভারপ্রাপ্ত ব্যক্তি থাকে, ওই স্থানে যদি কোনো ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে যাই,
যেখানে মালিক, দখলদার বা ভারপ্রাপ্ত ব্যক্তি, মানুষের বসবাস, গৃহ, তাঁবু, জাহাজ, সেই স্থানে যদি কোনো ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে যাই, ওই ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি লাগবে এবং তিনি কি করবেন, ওই ভারপ্রাপ্ত ব্যক্তি অনুমতি দেবেন এবং গ্রেপ্তারের সমস্ত সুযোগ সুবিধাই তিনি দেবেন। এটা হলো আইনি লেখা ছিল এবং উনি দেবেন বলেই ওই যে ব্যক্তি গ্রেপ্তার করতে যায়, পুলিশ অফিসারই যাক আর ম্যাজিস্ট্রেট যাক আর এই সাধারণ জনগণ যেখানে গৃহের ভিতর গেছে, সাধারণ জনগণ যাওয়ার কথা নেই, যাক পুলিশ হবে, পুলিশ আমরা পুলিশই বলি, তাহলে পুলিশ যখন এই গৃহের ভিতরে যাবে, যখন ওই কাছে যাবে, তখন ওই মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি বা দখলদারের নিকট অনুমতি চাইবে। ওই অনুমতি উনি সমস্ত সুযোগ সুবিধা দেবেন, উনি তো সমস্ত সুযোগ তাহলে এই 47 হচ্ছে যে স্থানে গ্রেপ্তার ব্যক্তি পলায়ন করছে, 47 যে স্থানে যে ব্যক্তি পলায়ন করছে সেই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে গ্রেপ্তারি কার্যকরী করা লাগবে এবং ভারপ্রাপ্ত ব্যক্তি সমস্ত সুযোগ সুবিধা দেবেন। 48 প্রবেশ, যে স্থানে প্রবেশ করা যায় না, যে স্থানে প্রবেশ করা যায় না, যে স্থানে দরজা জানালা ভাঙে প্রবেশ করতে হবে, যে স্থানে প্রবেশ করা যায় না সেই স্থানে দরজা জানালা ভাঙে প্রবেশ করতে হবে। তাহলে 48 বলছে যে স্থানে প্রবেশ করা যায় না সেই স্থানে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে হবে। কেন দরজা জানালা ভাঙবো? আমরা যে গৃহে আসামি প্রবেশ করছে, যেখানে তল্লাশি করবো, গ্রেপ্তার করতে যাব, ওইখানে যাওয়ার জন্য 47 ধারায় ওই মালিক, দখলদার বা ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি চাইছিলাম, কিন্তু ওই মালিক, দখলদার, ভারপ্রাপ্ত ব্যক্তি নাই বা থাকলেও অনুমতি দিচ্ছে না। তখন কি আমরা ফেরত আসবো? পুলিশ ফেরত আসবে না, কখনোই না। যদি ওই গৃহের ভিতর মালিক, দখলদার স্বেচ্ছায় 47 উনি আমার এই প্রবেশ করে গ্রেপ্তার করার সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, অধিকার ছিল আমার, কিন্তু উনি এই কাজটা যখনই করে নাই, তখন এই পুলিশ অফিসার কি করছে, ওই গৃহের দরজা বা জানালা ভেঙে ওই গৃহে প্রবেশ করবে। কি জন্য প্রবেশ করবে? উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য। কি জন্য প্রবেশ করবে? উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য। কেন গৃহের দরজা জানালা ভাঙলাম? 47 ধারায় উনি আমার দরজা খোলার কথা ছিল, উনি খুলে দেয় নাই, ওই দরজা জানালা আটকানো ছিল, তাই ওই গৃহের দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পুলিশ বাধ্য হয়েছে। এই দরজা জানালা ভাঙার কারণে কোনো অপরাধ হবে না, এই দরজা জানালা ভেঙে প্রবেশ করার কারণে পুলিশের কোনো অপরাধ হবে না। তাহলে যদি যে গৃহে বা যে আঙিনায় কোনো ব্যক্তি প্রবেশ করছে যাকে গ্রেপ্তার করব, ওই বাড়ির দখলদার, মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি যদি অনুমতি না দেয় বা ওরা কেউ নাই, দরজা এমনভাবে আটকানো আছে, আমাদের সন্দেহ ওই গৃহের ভেতর আছে ওই ব্যক্তি আসামি বা ওই যাকে গ্রেপ্তার করতে যাব, তখন পুলিশ অফিসার কি করবে? ওই গৃহের দরজা জানালা ভেঙে প্রবেশ করবে। এখন প্রবেশ করার পরে কি হয়েছে, ওই গৃহের ভিতর কোনো পদ্মানশীল নারী আছে বা সমাজের রীতিনীতি, কোনো পদ্মানশীল নারী বা সমাজের রীতিনীতি মেনে চলে, কোনো পুরুষের সামনে আসে না, এই ক্ষেত্রে কি করতে হবে? ওই পদ্মানশীল নারী যদি ওই গৃহের ভিতর বা কক্ষের মধ্যে থাকে, যে গৃহের মধ্যে দরজা জানালা ভেঙে প্রবেশ করলাম, তখন ওই পুলিশ অফিসার বলবে আপনি নির্বিঘ্নে সরে যান, আমরা এখানে কি করব? গ্রেপ্তারি কার্যকরী করতে এসেছি, অমুক নামক ব্যক্তিকে গ্রেপ্তারি করব। কিন্তু কিন্তু খেয়াল রাখবেন, কিন্তু যদি ওই মহিলাই, ওই নারী, যে পদ্মানশীল নারী বা যে সমাজের রীতিনীতি মেনে চলে, ওই নারী যদি অপরাধী হয়, ওকে যদি গ্রেপ্তার করতে যায়, তাহলে এটা বলার সুযোগ নাই, তাকে আর পালানোর সুযোগ দেওয়া যাবে না। তাহলে 48 যে আমরা গৃহের দরজা ভেঙে ভিতরে ঢুকলাম, ঢোকার সাথে সাথে একটা প্রতিবন্ধকতা আসছে। প্রতিবন্ধকতা কি? যে ওই ঘরের মধ্যে কোনো পদ্মানশীল নারী, যে নারী সমাজের রীতিনীতি মেনে চলে, পরপুরুষের সামনে বা সামাজিক রীতিনীতি অনুসারে জনসম্মুখে আসে না। আগেকার নারী ছিল এরকম, যে সমাজের রীতিনীতি মানে চলে, ধর্মীয় নীতি মানে চলে, জনসম্মুখে আসে না। এই নারী যদি ওই গৃহের মধ্যে থাকে, তাহলে ওই পুলিশ অফিসারের কাজ হবে কি? তাকে পরিষ্কার করে বলবে আপনি নির্বিঘ্নে সরে যান, আমরা এখানে গ্রেপ্তার করতে আসছি, আপনারা নির্বিঘ্নে সরে যান, আপনি সরে যান, আমরা গ্রেপ্তার কার্যকরী করব। কিন্তু ওই নারী যদি ওই অপরাধী হয়, ওই নারীকেই যদি আমরা গ্রেপ্তার করতে যাই, তাহলে ওই নারীকে বলে সরে যাওয়ার সুযোগ আর থাকবে না। এতটুকুই। এখন হচ্ছে 49, এই যে ঘরের মধ্যে ঢুকে পড়লাম, এখন ঘরের মধ্যে যে আমরা গ্রেপ্তার কার্যকরী করলাম, আসামির লোকজন বাহির থেকে দরজা জানালা লাগা দিতে পারে। 49 মুক্তি লাভের জন্য দরজা ভাঙার ক্ষমতা। এখন হলো মুক্তি লাভ, এখন আমরা আটকে গেছি, পুলিশ বা যে ব্যক্তি গ্রেপ্তার করতে গেছে তিনি ওই গৃহে, কক্ষে বা তাঁবু বা জাহাজের মধ্যে আটকে গেছে, কারণ বাহির থেকে লোকজন আটকা দিয়েছে। এরকম হতে পারে না? এরকম অহরহ হয়। তখন এই পুলিশ কি করবে?
এই গ্রেপ্তারি ব্যক্তি ওই গ্রেপ্তারি ব্যক্তির মুক্তি লাভের জন্য দরজা জানালা ভেঙে তিনি বাহির হয়ে যাবেন। মুক্তি লাভের জন্য আবার পুনরায় দরজা জানালা ভাঙবেন, কখনো দেওয়াল ভাঙবেন না, কখনো দরজা জানালা ভাঙি বাহির হবেন, দেওয়াল ভাঙিয়ে বেড়া কাটি বাহির হবেন না, এরকম বিধান দেওয়া নাই। তাই দরজা জানালা ভেঙে বাহির হবেন। 50 প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ, এই যে 46 থেকে 49 পর্যন্ত অনেক কার্যক্রম করলাম, করার সময় কি হবে, আমাদের মধ্যে একটা ভয় সংকট, মানে রাগ হতে পারে, পুলিশের মধ্যে রাগ, যে গ্রেপ্তার করতে গেছে তার রাগ হতে পারে, দেখা গেলো যে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, তা করা যাবে না। প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। তাহলে পুলিশ অফিসার যতই গ্রেপ্তার করেন, সে অপরাধ করছে বা আসামি গ্রেপ্তার করার পরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করবেন। এমন বাধা বাঁধবেন না, চোর তার এমন বাধা বাঁধলেন, মেডিকেট দিলেন, তাহলে হবে? সে কোনো বল প্রয়োগ করতেছে না, সে অসুস্থ লোক, সে স্বাভাবিক যেতে চাচ্ছে আপনার সাথে, এই ক্ষেত্রে কোনো বল প্রয়োগ বা যতটুকু প্রয়োজন আপনার নিরাপত্তা মনে করেন অতটুকু ভাবে আপনি গ্রেপ্তারি কার্যকারী করবেন। প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করে না। 51 দ্বারা আটক ব্যক্তির দেহ তল্লাশি। 51 হচ্ছে কি, আটক ব্যক্তির দেহ তল্লাশি। এই আটক ব্যক্তি কিন্তু নারী পুরুষ উভয়ই ছিল, কিন্তু 51 দ্বারা হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। যদি এই ব্যক্তি কিরা পরোয়ানামূলে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন, ফট করে দেহ তল্লাশি করবেন না। পরোয়ানামূলে যদি গ্রেপ্তার করেন, ওই ব্যক্তি যদি জামিনের ব্যবস্থা করে, মানে জামিন নিয়ে থাকে, তাহলে তার গ্রেপ্তারি আর তল্লাশি করা যাবে না। 51 দ্বারা আছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। এই দেহ তল্লাশি হচ্ছে দুই প্রকার, পরোয়ানামূলে, বিনা পরোয়ানায়। যদি পরোয়ানামূলে কোনো ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করেন, ওই পরোয়ানার মূলে যদি তিনি জামিন নিয়ে থাকেন, তাহলে তার গ্রেপ্তার করার পরে তার দেহ তল্লাশি করা আর যাবে না। পরিষ্কার কথা, এখানে সেন্সিটিভ বিষয়। তাহলে গ্রেপ্তার করার পরে পরোয়ানামূলে গ্রেপ্তার করছে, কিন্তু এই গ্রেপ্তার করার পরে ওই আসামি জামিনের ব্যবস্থা আছে, তাহলে তার কি করা যাবে না, তার আর তার আর আর দেহ তল্লাশি করা যাবে না। আর যদি জামিনের পরোয়ানা মূলে গ্রেপ্তার করছেন, কিন্তু তিনি জামিনের ব্যবস্থা ছিল, তিনি জামিন নেন নাই বা জামিন নিতে অসমর্থন হয়েছেন, 76 দ্বারা তার জামিন নেওয়ার সুযোগ নাই, তিনি ছিল তিনি নেন নাই, সেক্ষেত্রে তার দেহ তল্লাশি করা যাবে। তাহলে 52 যে দেহ তল্লাশির মূল কথা সবাই জানি, জয় মনে রাখবেন, কিন্তু এই কথা খুব কম লোক জানি। পরোয়ানা মূলে যে গ্রেপ্তার করলাম, গ্রেপ্তার করার পরে তার জামিনের ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে কি পুলিশ দেহ তল্লাশি করবে, ফট করে দিয়ে দেবে? করবে না, কখনোই করা যাবে না, এখানে আইনি নিষেধ আছে। আর যদি পরোয়ানামূলে তার গ্রেপ্তারির বিধান ছিল, মানে জামিনের ব্যবস্থা ছিল, কিন্তু উক্ত ব্যক্তি জামিন নিতে ব্যর্থ হয়েছে, তিনি জামিন নেন নাই, কাল প্রজ্ঞাপন করছেন, বা জামিনের যে নির্দিষ্ট সময় ছিল 76-এর, সে সময় তিনি অতিক্রম করে ফেলেছেন, সেই ক্ষেত্রে তার দেহ তল্লাশি করা যাবে। এতটুকু পড়া, আইন বিশেষ কঠিন না, খালি গল্পের মতো মনে রাখবেন, খুব মজাদার, দেখবেন মজা লাগে বলেই মানুষ শোনে পড়ে, আর যার মজায় ধরে গেছে সেই প্রমোশন পাবে ইনশাল্লাহ। কারণ এটা কঠিন কিছু না, খালি একটু বুঝিয়ে কি সূচি মুখস্থ করবেন আর এই গল্পের মতো করে মনে রাখবেন। 52 দ্বারা নারীর দেহ তল্লাশি। 52 দ্বারা নারীর দেহ তল্লাশি, কখনোই সরাসরি নারী পুলিশের কথা উল্লেখ করবেন না, তাহলে এটা সংখ্যাগরিষ্ঠতা আসে যায়। সংখ্যালঘু একটা কথা আছে না, নারী পুলিশ বলতে সীমিত লোককে বোঝায়। কয়জন নারী পুলিশ আছে? নারী পুলিশ, নারীর দেহ তল্লাশি করবেন কোনো মহিলা দ্বারা, নারীর দেহ তল্লাশি করবেন কোনো মহিলা দ্বারা দেহ তল্লাশি করবেন, ফট করে নারী পুলিশ অবলিক দিয়ে পরে লিখবেন, কারণ সংখ্যায় কমে যায়। এখানে যা আছে বইতে যা আছে তাই লিখবেন, মূল বইতে গাইড খুলবেন না। আমার মতো মাস্টার যদি উল্টো পাল্টা কথা কয় শুনবেন না। মূল কথা হলো মহিলার দেহ তল্লাশি। কোনো মহিলার দেহ তল্লাশির প্রয়োজন হইলে শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া একজন মহিলা দ্বারা করবেন। কয়জন মহিলা দ্বারা করবেন? একজন মহিলা দ্বারা। মহিলার দেহ তল্লাশি কি করবেন? মহিলা দ্বারা করাবেন, মহিলা পুলিশ লিখবেন না। মহিলার দেহ তল্লাশি মহিলা দ্বারা করবেন। কি তার প্রতি কি খেয়াল রাখবেন? তার শালীনতা প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, যেন তার শালীনতার কোনো পরিমাণ কমতি না হয়। কমতি হলেই কিন্তু আমার আপনার জন্য বিপদ। সে কিন্তু নারী মানুষ, সেন্সিটিভ জিনিস। অতএব নারীর দেহ তল্লাশির করার সময় তার শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, যেন তিনি অপমান বেইজ্জতি না হন। তিনি সমাজের কিন্তু অনেক দামি মানুষ, নারী জাতি অনেক সম্মানের।
এবং এই দেহ তল্লাশি কার দ্বারা করাবেন? একজন মহিলা দ্বারা করাবেন। এরপরে ব্র্যাকেটে যদি অতই মনে চায় মহিলা পুলিশ লিখবেন, টাস করে মহিলা পুলিশ লিখবেন না গাইড পড়ে পড়ে। একজন মহিলা দ্বারা একজন মহিলার দেহ তল্লাশি করাবেন। এই তল্লাশি করার প্রতি তার শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, যেন তার শালীনতার বিঘ্ন না ঘটে। এখন আসতে পারে মহিলাকে যে আপনি পরোয়ানামূলে গ্রেপ্তার করলেন, একথা এখানে কিন্তু নাই। মহিলাকে আপনি পরোয়ানামূলে গ্রেপ্তার করলেন, কিন্তু মহিলার জামিনের ব্যবস্থা আছে, তখন কি আপনি দেহ তল্লাশি করবেন? দেহ তল্লাশি করা যায় না, এটা কিন্তু এখানে এইগুলো আইনের প্যাস। এটা তো বইতেই নাই, কোথায় দিল? আমেরিকাতে কোনো পোস্ট এমসিকিউ আসে না, এই বাংলার জমিনতেই হয়, এই বইয়ের মধ্যেতেই হয়। তাহলে নারী পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছে, নারী পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছে, তার জামিনের ব্যবস্থা আছে এবং তিনি জামিন নিয়েছেন। সেই ক্ষেত্রে একজন মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশি করা যাবে কি যাবে না? যাবে, যাবে না, ক খ উভয় সবগুলোই সঠিক। তাহলে যাবে না, কারণ তিনি জামিনের ব্যবস্থা করে ফেলছেন। এরপর আছে 53 দ্বারা আপত্তিকর অস্ত্র শস্ত্র পাওয়ার ক্ষমতা। আপত্তিকর অস্ত্র শস্ত্র, কোনো নারী আপত্তিকর যে কোনো ব্যক্তি যখন গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তার নিকট থেকে আপত্তিকর অস্ত্র শস্ত্র বা সরায় ফেলতে হয়। তার পরিদের সমস্ত কিছু যা আপত্তিকর সরায় ফেলানোর পরে তার একটা তালিকা তৈরি করে। পিআরবি 322 আর 46 যে ABCD আছে না, 322, 53, এর আরো আনুষ্ঠানিক SMS ফোন টোন করা, এইগুলো অতিরিক্ত কিছু আছে। তাছাড়া আমি তো এর ভিতর দেখি আইনের ভিতরে ওগুলো সবই আছে, তাই না? যায় অনেকে আমরা অনেকে বেহি হয়ে যায়, ইমোশনালাইজ, না জানি কোথায় কি আছে, পরে দেখবেন ওইগুলো। হ্যাঁ, আপনি ভয় পাবেন না যে 46 ABCDE কি মনে হয় করছে, কিছুই করে নাই। এই যে 53, 322 আর আমাদের দৈনন্দিন কার্যক্রম যেগুলো, ওইগুলোই লেখা, এগুলো মুখস্থ করার কিছু নাই। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, তাহলে 53 হচ্ছে আপত্তিকর অস্ত্র যা পাওয়া যাবে তা তার নিকট থেকে সরা ফেলতে হবে, তার একটা তালিকা করতে হবে, তালিকা করে তার একটা দিতে হবে, আমাদের কাছে থাকে। এটা আমাদের থানায় অহরহই হয়, থানাতে এটা অহরহই হয়। মোবাইল ফোন তার কাছে দিয়ে দেওয়া হয়, তার কাপড় চোপড় বেল্ট মেট আবার পরে কাছে দেওয়া হয়, কোর্টে নিয়ে যায়। কোর্টে যাওয়ার, কোর্টের কাজ আমাদের না, ওই পরে কারাগারের হিসাব কিতাব ঠিক ওইভাবেই চলতে থাকে জিনিসটা। এখন নতুন করে আসছে, সবার সামনে ওই 46 ABCDE ওগুলো রিডিং পড়বেন, ওই পরে পরীক্ষা আসলে দেখুন অনামিকা আপনি লিখতে পারা যায়। তাহলে আপত্তিকর অস্ত্র শস্ত্র কি করছে? তার নিকট থেকে সরা পড়ছে। এবং এই আসামিকে বিচারের জন্য যে আদালতে প্রেরণ করব, এই আসামিকে বিচারের জন্য যে আদালতে প্রেরণ করব, এই আপত্তিকর অস্ত্র শস্ত্র ঠিকই সেই আদালতেই প্রেরণ করব। এখন আসছেন, একটু আগে পড়াইছিলাম বলে করবো, এখন এই আসামিকে ছেড়ে দিলেন জামিনযোগ্য, কিন্তু তার নিকট থেকে আপত্তিকর অস্ত্র জিনিসপাতি পাওয়া গেছে, তাহলে কি হবে? ওই যে 159, 169, 170 বলছিলাম না, তখন ওইখানকার ওই পড়াগুলো খেয়াল করবেন যে যদি তাকে ছেড়ে দেন, পরবর্তী তাকে যদি দরকার হয়, তাহলে সে যে আদালতে যাতে বাধ্য থাকে মুসলেখা নেয়। আর যদি 70 দ্বারায় 170 CRPC কি বলছে, যদি তার বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার দরকার হয় এবং তার জামিনের ব্যবস্থা থাকে, তাহলে তার মুসলেখা নিয়ে জামিন দিয়ে দেয়। দেওয়ার পরে কি করে, তার যে আপত্তিকর অস্ত্র শস্ত্র, এই 53, 170, ঠিক দেখবেন এরকম তার আপত্তিকর অস্ত্র শস্ত্র গোলা বারুদ তাকে যে আদালত বিচার করবে, বিচারের জন্য ক্ষমতাবান, ঠিক সেই আদালতে প্রেরণ করে দেয়। পরে যেদিন বিচারের রায় তারিখ হবে, সেদিনকে হিসাব অতদূর আমাদের জানাতে, আমরা লিখে র্যাঙ্ক নেবো, আমরা অত পড়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 53 দ্বারা হচ্ছে আপত্তিকর অস্ত্র শস্ত্র কি করা লাগবে? আপত্তিকর অস্ত্র শস্ত্র যদি পাওয়া গেলে তার কাছে সরাতে হবে, তার একটা তালিকা তৈরি করতে হবে, তার তালিকা তার এটা দিলাম, এটা আমাদের কাছে থাকলো। এবং তাকে যদি আমরা ছেড়ে দেই বা তার জামিনযোগ্য অপরাধ করে তার ছেড়ে দিল, কিন্তু তার আপত্তিকর, তার যে আদালত বিচার করার জন্য ক্ষমতাবান, বা তাকে যদি আদালতে চালানো দেওয়া হয় বিচারের জন্য, তাহলে তার নিকট থেকে যে অস্ত্র আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেল, সেইগুলা সেই আদালত, যে আদালত তার বিচার করার জন্য ক্ষমতাবান, সেই আদালতে প্রেরণ করে দিলাম। এই 153, 46 থেকে 53 পর্যন্ত অধ্যায় হলো 5, ফৌজদারি কার্যবিধি 1898 আলোচনা। এগুলো রেকর্ডিং ছিল না, তাই রেকর্ডিং দিলাম। আবার কালকে 54 থেকে রেকর্ডিং যদি না থাকে ওগুলোও দেব। এর সাথে অস্ত্র আইন ইনশাল্লাহ আমরা পড়বো।